তো আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোলে বায়ুচাপ বলয়ের দুটো টপিক আজকে সহজে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সেই দুটো টপিকের একটা দেখো বোর্ডেতে লেখা আছে কি না, হচ্ছে স্থলবায়ু এবং হচ্ছে সমুদ্রবায়ু। কিভাবে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু সৃষ্টি হয় বা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করে নেবো, যাতে করে তোমাদের বই থেকে মুখস্থ না করতে হয়, বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার জন্য। যাক, চলো আমরা দিয়ে শুরু করে দিই। দেখো, আমি একটা বোর্ডে ছবি এঁকে নিয়েছি। কি না, হচ্ছে এটা হচ্ছে একটা স্থলভাগ, আর তার পাশে এটা আঁকা আছে, এটা হচ্ছে সমুদ্র ভাগ বা হচ্ছে জলভাগ, তাই তো? এবারে বিষয়টা একটু প্রথমে বলে নিই যে দিনের বেলা যখন কি হয়, সূর্যোদয় হয়। সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কি না একইভাবে সূর্যরশ্মি পড়ে। ধরে নাও জলভাগেও সূর্যরশ্মি পড়ছে যেমন ভাবে, ঠিক তেমন ভাবে কি স্থলভাগেতেও সূর্যরশ্মি পড়ছে। এইবার প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা জিনিসের তাপ গ্রহণ করার ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। এখানে দেখো, জলভাগ হচ্ছে কি তরল পদার্থ, স্থলভাগ হচ্ছে কঠিন পদার্থ। আমরা ভৌত বিজ্ঞানে একটু আধটু পড়ে নিয়েছি কি না, হচ্ছে কঠিন পদার্থের তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি, অর্থাৎ তাড়াতাড়ি। আবার তরল পদার্থের তাপ গ্রহণ করার ক্ষমতা ধীরে ধীরে হয়। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর একটা জিনিস কি না, যে বেশি তাপ তাড়াতাড়ি গ্রহণ করে সে আবার তাপ তাড়াতাড়ি ছেড়েও দিতে পারে। আবার যে ধীরে ধীরে তাপ গ্রহণ করে সে ধীরে ধীরে তাপ ছাড়তে থাকে। তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবে। তাহলে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় কোথায় সূর্যরশ্মি পড়ছে? জলভাগে এবং তার সঙ্গে সঙ্গে স্থলভাগে। তাহলে কে বেশি তাপ গ্রহণ করবে, তাড়াতাড়ি তাপ গ্রহণ করবে? না স্থলভাগ। আর কে কম তাপ গ্রহণ করবে? না জলভাগ। ভালো করে বুঝবে। এরপরে যেহেতু এ বেশি তাপ গ্রহণ করছে, তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, তাহলে এই সংলগ্ন যে সমস্ত বায়ুমণ্ডল রয়েছে, স্থলভাগ সংলগ্ন যে সমস্ত বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের উষ্ণতা কি হবে? বেশি হবে। তাহলে এই স্থলভাগের উষ্ণতা কি হবে? বেশি হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতাও বৃদ্ধি পাবে। এবারে চলে আসি জলভাগে। জলভাগে কি হচ্ছে? তাপ ধীরে ধীরে গ্রহণ করছে। তাহলে জলভাগের ওপরেতে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলটা অপেক্ষাকৃত কি কম তাপ গ্রহণ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা সূর্যোদয়ের পরে স্থলভাগে দিন বাড়ার সঙ্গে সঙ্গে স্থলভাগের বায়ুমণ্ডলের উষ্ণতা কি হয়? অনেকটা বেড়ে যায়, এবং জলভাগে ততটা পরিমাণ বাড়তে পারে না। তাহলে এখানে যেহেতু উষ্ণতার পরিমাণ বেশি বায়ুমণ্ডলে, তাহলে বেশি উষ্ণতা হলে বায়ু, তাহলে সেটা কি হয়? হালকা হয়। তাহলে হালকা হয়ে তখন কি হবে? এই জায়গার বাতাসটা কি হবে? হালকা হয়ে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখান থেকে বাতাসটা যদি উপরের দিকে উঠে যায়, তাহলে ওখানে কি চাপ বিরাজ করবে? নিম্নচাপ। কি চাপ? নিম্নচাপ। তাহলে অপেক্ষাকৃত এখানে কি অতটা বেশি গরম হয়নি, অর্থাৎ ঠান্ডা আছে। তাহলে সেই ক্ষেত্রে এই অঞ্চলে কি চাপ বিরাজ করবে? উচ্চ চাপ। তাহলে এখানে বিরাজ করছে উচ্চ চাপ, আর এই অঞ্চলে বিরাজ করছে কি? নিম্ন চাপ। আমরা কি জানি যে বায়ু সর্বদা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই উচ্চচাপের বাতাসটা কোন দিকে ছুটে আসবে? না স্থলভাগ অর্থাৎ নিম্নচাপের দিকে ছুটে আসবে। তাহলে সমুদ্র থেকে স্থলভাগের দিকে ছুটে আসা এই বাতাসটাকেই বলা হচ্ছে কি? সমুদ্র বায়ু। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই বাতাসটাকে আমরা কি বলছি? না সমুদ্র বায়ু। বোঝা গেছে? তাহলে সমুদ্র অঞ্চল থেকে কোন দিকে? স্থলভাগের দিকে যে বাতাস ছুটে আছে সেটাকে আমরা কি বলবো? না যে সমুদ্র বায়ু। তার মানে এখানে কি চাপ বিরাজ করছে? উচ্চচাপ। আর স্থলভাগে কি? নিম্নচাপ বিরাজ করছে। এটা বুঝতে পারা গেছে। দ্বিতীয় পয়েন্ট, এবারে কি হবে না, ধরে নাও সূর্যোদয় হয়েছিল, আস্তে আস্তে বিকেল গড়িয়ে এবারে সন্ধ্যা হতে শুরু করলো, অর্থাৎ সূর্যাস্ত হয়ে গেল। আমি প্রথমে কি বলে গেলাম যে যে বেশি তাপ গ্রহণ করে সে তাড়াতাড়ি তাপ ছেড়েও দিতে পারে। সূর্যাস্ত যা হয়ে গেল, তখন কি লক্ষ্য করা যাবে? তখন লক্ষ্য করা যাবে কি না স্থলভাগ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাপ ছাড়তে শুরু করে দিল। তাহলে তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে স্থলভাগ অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে পড়লো। কার তুলনায়? জলভাগের তুলনায়। আবার জলভাগ যেহেতু ধীরে ধীরে তাপ গ্রহণ করেছে, তাহলে সে ধীরে ধীরে কি করবে? তাপ বিকিরণ করবে। তাহলে এখানে এই অঞ্চলে তখন এই অঞ্চলের বাতাসটা কি হবে? অপেক্ষাকৃত তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে পড়বে।
ঠান্ডা হয়ে পড়লে তখন এখানে তৈরি হবে কি উচ্চচাপ। কি তৈরি হবে? উচ্চচাপ। এ যেহেতু ধীরে ধীরে তাপ ছাড়ছে, তার মানে এখানে উষ্ণতাটা স্থলভাগের চেয়ে কিছুটা হলেও কি বেশি হবে। এবার উষ্ণতা বেশি মানে সেখানে বায়ুতে কি চাপ বিরাজ করবে? না নিম্নচাপ। কি চাপ? নিম্নচাপ। তাহলে এইবার বাতাসটা কোন দিক থেকে কোন দিকে ছুটবে? আমি বললাম সর্বদা বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে কোন দিকে? নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। তাহলে এইবারে বাতাসটা স্থলভাগ থেকে কোন দিকে ছুটে যাবে? জলভাগের দিকে। তার মানে তীর চিহ্নটা তোমরা দেখাবে কোন দিকে? স্থলভাগ থেকে জলভাগের দিকে। অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগের দিকে ছুটে যাওয়া এই বাতাসটাকে বলা হচ্ছে কি না কি স্থলবায়ু। কি বায়ু? না স্থলবায়ু। এবার একটা শর্ট কোয়েশ্চেন পড়ে এখান থেকে কি না এই যে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, সমুদ্র বায়ু সবচেয়ে বেশি গতিবেগে প্রবাহিত হয় কোন সময়? বিকেল থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণে সমুদ্র বায়ু প্রবাহিত হয়। আমরা দেখি যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তারা বিকেলের দিকে কি করে? সমুদ্রের ধারে ঘুরতে যান। কেন? সমুদ্র বায়ু একটা আরামদায়ক পরিবেশ সেখানেতে সৃষ্টি করে। এইবার যদি বলা হয় স্থলবায়ু সবচেয়ে বেশি কখন প্রবাহিত হয়, সবচেয়ে জোরে কখন প্রবাহিত হয়? না ঠিক ভোরবেলা, অর্থাৎ মানে রাত্রি পেরিয়ে যাওয়ার পর সকাল হওয়ার ঠিক আগের অবস্থায়, ভোরবেলাতে এর গতিবেগ সবচেয়ে বেশি হয়। বুঝতে পারা গেছে? তাহলে এই দুটো জিনিস তোমরা মাথার মধ্যে রাখবে। তাহলে স্থলবায়ু আর কি সমুদ্র বায়ু, এই দুটো সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করলাম। এইবারে আমরা চলে যাব পরের টপিক, সেটা হচ্ছে কি অ্যানাবেটিক বায়ু আর কি ক্যাটাবেটিক বায়ু। ওই চ্যাপ্টারে দিয়ে আছে 2 নম্বরে করে প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা ছবি এঁকে করবে। আচ্ছা চলো আমরা আগে বুঝে নিই অ্যানাবেটিক বা ক্যাটাবেটিক বায়ু জিনিসটা কি। অ্যানাবেটিক শব্দের অর্থ, অর্থাৎ অ্যানাবেটিক বায়ু যেটা আমি লিখেছি ওর শব্দ হচ্ছে কি উপত্যকা বায়ু। কি বায়ু? উপত্যকা বায়ু। ক্যাটাবেটিক শব্দের অর্থ হচ্ছে পার্বত্য বায়ু। কি বললাম? পার্বত্য। এই দুটো কিন্তু মাথার মধ্যে রাখবে। অ্যানাবেটিক মানে কি উপত্যকা বায়ু, আর হচ্ছে ক্যাটাবেটিক মানে কি না পার্বত্য বায়ু। এবারে এটা মনে রাখবো কিভাবে সহজে সেটা আমরা একটু শিখে নিই। চলে এসো। এইবার দেখো ছবি বোর্ডে আমরা একটা ছবি এঁকে নিয়েছি। প্রথমে কি লেখা আছে? এটা আছে অ্যানাবেটিক বায়ু। এটা কোথায় লক্ষ্য করা যায়? অ্যানাবেটিক বা ক্যাটাবেটিক বায়ু সাধারণত কোথায়? না পার্বত্য অঞ্চলে। অর্থাৎ ধরে নাও এটা একটা পর্বতের চূড়া, এটা একটা পর্বতের চূড়া, তার মাঝের যে অংশটা সেটাকে আমরা কি বলি সাধারণত? পার্বত্য উপত্যকা। অর্থাৎ দুটি পর্বতের মাঝের যে অংশটা সেই অংশটাকে বলা হয় পার্বত্য উপত্যকা। তো দিনের বেলা সূর্যরশ্মি উঠলো বা সূর্যোদয় হলো, সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই যে পার্বত্য অঞ্চলে যে এটা উপত্যকা, এই উপত্যকা অঞ্চলেতে বেশি পরিমাণ তাপ গ্রহণ করে কি করে না এ সবচেয়ে বেশি গরম হয়ে পড়ে। কার তুলনায়? না হচ্ছে এই পার্বত্য চূড়ার তুলনায় কিছুটা গরম হয়ে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে এখানে বাতাস যদি কি হয় অপেক্ষাকৃত গরম হয়, দিনের পরিমাণ যত বাড়ছে তত গরমের পরিমাণ কি হচ্ছে? বাড়ছে। আমরা এইটুকু জানি যে পর্বতের চূড়ার তুলনায় পার্বত্য উপত্যকা অঞ্চলে গরমের পরিমাণ কি হয়? অনেকটা বেশি হয়, কারণ উচ্চতা সেখানে অনেকটা কম থাকার জন্য। এইবার এখানে যেহেতু উষ্ণতার পরিমাণ বেশি, সেই কারণে এখানকার বাতাসটা কি হবে? না যে উষ্ণ হবে, এবং উষ্ণ বাতাস মানে আমরা কি জানি যে হালকা। তখন এই হালকা বাতাসটা কি হবে? এই পার্বত্য উপত্যকার দুটো দিক থেকে বা দুদিক দিয়ে বা ঢাল বরাবর ওপরের দিকে উঠতে শুরু করবে। অর্থাৎ এই উপত্যকা অঞ্চল থেকে ওপরের দিকে, অর্থাৎ ঢাল বরাবর ওপরের দিকে উঠে যাওয়া বা উঠতে থাকা ওই বায়ুকে আমরা বলবো কি অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু। বিষয়টা বোঝা গেছে? তাহলে এখানেতে কি হলো? এখানেতে উষ্ণতার পরিমাণ বেশি হলো সূর্যরশ্মির কারণে বা উচ্চতার কারণে। ওই গরম বাতাসটা হালকা হয়ে এই দুদিকে ঢাল বরাবর ওপরের দিকে উঠে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি অ্যানাবেটিক। অর্থাৎ উপত্যকা থেকে পার্বত্য চূড়ার দিকে উঠে যাওয়া যে বাতাস সেটাকে আমরা বলছি অ্যানাবেটিক। এবারে আসবো আমরা ক্যাটাবেটিক, ঠিক বিপরীতটা। এইবার এই ছবিটাতে চলে আসো। এখানেতে কি বলা হচ্ছে? ধরে নাও সূর্যাস্ত হয়ে গেল, সারাদিন মোটামুটি অ্যানাবেটিক বায়ু উপরের দিকে উঠেছে। এবারে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি জানি যে পার্বত্য অঞ্চলে একটা ভালো রকম একটা ঠান্ডাময় পরিবেশ সৃষ্টি হয়, তাই তো? তাহলে চূড়ার অংশে যে বাতাসটা খুব তাড়াতাড়ি দ্রুত তাপ বিকিরণ করে তাড়াতাড়ি কি হবে? আরো ঠান্ডা হয়ে পড়বে। তাহলে আরো যদি ঠান্ডা হয়ে পড়ে তখন এখানকার যে বাতাস
এই দুটো বাতাস প্রচন্ড ঠান্ডা হয়ে সেটা ভারী আকার ধারণ করে। এই ভারী বাতাসটা, ধরো এইখানে ভারী বাতাসটা, তখন কি হয় বলতো, না পৃথিবীর মাধ্যাকর্ষণ একটা টান আছে, সেই টানের কারণে এই পর্বতের ঢাল বরাবর, দুই ঢাল বরাবর উপত্যকা অঞ্চলের দিকে এসে প্রবেশ করবে। তার মানে কোথা থেকে কোথা পর্যন্ত আসছে, না পার্বত্য অঞ্চল অর্থাৎ শিখর থেকে বা চূড়া থেকে বাতাসটা কোন দিকে নেমে আসছে, নিচের দিকে, অর্থাৎ উপত্যকা অঞ্চলের দিকে। অর্থাৎ পর্বত্য অঞ্চল থেকে উপত্যকার দিকে প্রবাহিত এই বাতাসটাকে আমরা কি বলছি, পার্বত্য বায়ু। আমরা জানি বায়ু প্রবাহের নাম কিভাবে হয়, বায়ু প্রবাহের নাম হয় বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই তো। তাহলে দেখো, উপত্যকা থেকে উপরের দিকে উঠে যাচ্ছে যখন পর্বতের চূড়ার দিকে, তখন সেটাকে বলছি আমরা উপত্যকা বায়ু। আবার পর্বতের উপর থেকে বা চূড়া থেকে যখন উপত্যকার দিকে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে কি পার্বত্য বায়ু। পর্বত থেকে নিচের দিকে আসা বায়ুকে বলা হয় পার্বত্য বায়ু। আবার উপত্যকা থেকে উপরের দিকে উঠে যাওয়া বায়ুকে বলা হচ্ছে কি উপত্যকা বায়ু। তার মানে তার একটা নাম হচ্ছে কি অ্যানাবেটিক, আর একটা হচ্ছে কি ক্যাটাবেটিক। অ্যানাবেটিক মানে কি বললাম, না উপত্যকা বায়ু, তীর চিহ্নটা অবশ্যই ছবিতে দেবে। আর ক্যাটাবেটিক মানে কি, না পার্বত্য বায়ু। আর এটা কোথায় লক্ষ্য করা যায়, না লক্ষ্য করা যায় হচ্ছে সাধারণত পার্বত্য অঞ্চলে, যেখানে দুটো পর্বতের মাঝে উপত্যকা অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে এই ধরনের বায়ু প্রবাহিত হয়। বুঝতে পারা গেছে, এটা সাধারণত একটা হচ্ছে কি, না স্থানীয় বায়ুর উদাহরণ। যাক, তোমাদের এই দুটো টপিক আজকে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে একদম ভুলবে না।